ডিপোজিটের মাধ্যমে করানো হয়। ঠিক আছে, ধন্যবাদ। ডিপোজিটের মাধ্যমে যেটা করানো হয় ওই যে ওই ভাইয়ের ব্যাপারটা, এখানে কোনো সংশ্লিষ্টতা থাকতে পারে আপনার কথা বেশ অনুযায়ী, কারণ গ্রাহকের স্বার্থ দেখতে গিয়ে যদি বিদ্যুৎ ডিপার্টমেন্ট কিছু কিছু ক্ষেত্রে না করতে পারে তখন মনে হয় ডিপোজিটের কোনো একটা বিষয় থাকে। কারণ উনি একটা কথা পয়েন্ট বলছে যে যে বিদ্যুৎ ডিপার্টমেন্ট অমূলক বলছে, এটা আমি প্র্যাকটিক্যাল থেকে বলতেছি আর কি, যে কিছু কেস আছে এটা তো আপনি ভালো জানেন। কাজটা হয়ে গেছে আংশিক, এখন বাকিটা শুধু একটা ওখানে নাকি তার একটা বিষয় করছে, তো ওটা হয়তো ভয় লাগছে, এটা হয়ে যাবে। আসসালামু আলাইকুম, আমার নাম মাহমুদুর রহমান, আমি মানব কণ্ঠ সঙ্গীত প্রতিনিধি। আমার বিদ্যুৎ যেহেতু আজকে এক্সিডেন্ট সাহেব আছে, আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের শব্দের ব্যক্তিত্ব মিজানুর রহমান মিল্টন ভাই, এবং আছেন কবির শহীদ ভাই, আছেন এখানে প্রেস ক্লাবের সেক্রেটারি এবং জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি সেক্রেটারি সহ আমরা যারা উপস্থিত আছি গ্রাহকগণ। আমি আসলে আমার সমস্যা নিয়ে বলবো না, আমি 10-এর একটা সমস্যা নিয়ে বলবো, সেটা আমার দেখা মতে। আমি যেহেতু মানব কণ্ঠের সাংবাদিক, আমি তো বিভিন্ন জায়গায় বিচরণ করি। আমি দেখলাম 1 থেকে 2 কিলোমিটার একটা রাস্তার মধ্যে বাড়ি আছে 2টা, ফ্যামিলি আছে 4টা, ওইখানে দেওয়া হয়েছে 60 থেকে 70টা ভিলেজ, কিন্তু ওইখানে ফ্যামিলি 70টা ভিলেজ দিচ্ছেন আপনি, 10টা ফ্যামিলি তো ওখানে নাই। কেন এরকম অরাজকতা, কেন দুর্নীতি? ওই 70টা ভিলেজ যদি আমার এই এরিয়াতে গণবসতি গুলো দেওয়া হইতো, তাহলে আমি মনে হয় এখানে সরকার তার রাজস্ব বেশি পেত, এবং ওই জায়গায় দেওয়া হতো সরকার তার রাজস্ব থেকে কি বঞ্চিত হচ্ছে। এই বিষয়টা আপনারা একটু খতিয়ে দেখবেন, এবং যেখানে এরকম দেখবেন আশা করি রাস্তাগুলো দিবেন, আমরা না দেওয়ার পক্ষে না। যখন এটা বসতিপূর্ণ এলাকা হবে তখনই আপনারা কি ওইখানে ফিলার দিবেন, আগে যেখানে গণবসতি আছে ওইখানে আগে ফিলার দেন। আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমি আরেকটা জায়গায় দেখলাম একই বাড়িতে ফ্যামিলি আছে 20 থেকে 30টা, কিন্তু তারকের লাইন দিয়েছে 2টা, ওর পটে লাইন 2টা, কিন্তু ওইখানে তার প্রতিনিয়ত লোড ছেড়ে তারা বিদ্যুৎ অফিসের প্রতিনিয়ত কমপ্লেন, ফোন দিচ্ছে, ফোন ধরতেছে না। কেন ওইখানে 4টে যদি পটি লাইন দেওয়া হয়, তাহলে তার বিদ্যুৎ অফিসকে তারা বারবার ফোন দিয়ে এসব অবজেকশনগুলো দিত না। আপনার 2টা লাইন দিচ্ছেন, আর 2টা দিলে তাহলে এই যে পরিবেশ বেশি, তারা লাইনগুলো কি ডাবল লাইন থেকে দিতে পারলে তাহলে ওখানে কি আর ওই বিদ্যুতের লোড শেডিং এই জিনিসটা হইতো না। এবং দেখছি আমার বাড়ির কথা বলি, আমার বাড়িতে যে আগের পুরাতন ফিলেট দেওয়া হয়েছে, আমাদের বাড়িতে একটা লোক ওই যে শর্ট খেয়ে রয়েছে, তার সাথে ফিলে আত্মীয় হয়েছে, একটা মহিলা কিনে হাঁটে যেতেছে, ওরে মানে ধাক্কা দিচ্ছে না কি জানে, ফিলেট তো প্রায় 2 থেকে 3 দূরে ঘুরছে। আমি এটা তখনই অ্যাক্সিডেন্ট সাহেবকে আমি 80 জানাইছিলাম, উনি বলতেছে বিষয়টা আমরা দেখবো, খুব সহসা এই ফিলারটা আমরা চেঞ্জ করবো। কিন্তু আজকে 2 থেকে 3 বছরের মাথাও ওই আগের যে মানদাদার ফিলার ওইটাই এখন আছে। আমি আপনার কাছে অনুরোধ করবো, একটা মানুষ যদি মরে যায়, আমি আপনি যে যতই করবে না দেখো, ওই পরিবারের ওই মার অভাবটা আমরা কখনো পূরণ করতে পারবো না। এই জন্য বাড়ির মাঝখানে যে প্লেয়ার গুলো দিচ্ছেন, আপনারা অবশ্যই সিমেন্টের প্লেয়ার গুলো দিবেন, যে পুরাতন প্লেয়ার গুলো আছে ওই প্লেয়ারটা আপনারা অবশ্যই পরিহার করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আমাদের মাঝে পরবর্তীতে যারা আসছেন আর কি, এখানে একটা কথা বলে যে সংবাদকর্মী অনেকে আসছেন, ওনার সংবাদকর্মী হলো কিন্তু ওনারা বিদ্যুতের গ্রাহক, ওনাদের সমস্যা আছে, সেদিক থেকে কোনো অসুবিধা নাই। নতুন মানে পরবর্তী যারা আসছেন ওনাদের মধ্যে থেকে যদি কেউ কিছু বলেন আমরা শুনি, কোনো বিদ্যুতের ব্যাপারে কোনো অভিযোগ বা পরামর্শ। আমি বিগত 5 তারিখের পর বিল্ডিং বাংলার শুভ বিষয়ে আমি একটা দরখাস্ত করেছিলাম বিদ্যুতের জন্য, কিন্তু দেখা যাচ্ছে আমি বারবার 2-3 বার অফিসে গেছিলাম। আমার বাড়ি মুছাপুর 3 নম্বর ওয়ার্ড, আমার নাম মহিউদ্দিন। আমি অ্যাপ্লিকেশনটা করার পর আমি ওনাদের কাছে যাওয়ার পরে ওনারা বারবার আমাকে বলছে যে আমাদের এখন বিদ্যুৎ সংকট, বিদ্যুতের পিলার নাই এবং বিশৃঙ্খল অবস্থায় আছি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি মুছাপুরের মধ্যে প্রতিটি স্কুলে, মাঠে, রাস্তার পাশে পাশে অনেক খুঁটি করে আছে, কিন্তু এগুলা কিছু কিছু যারা প্রভাবশালী এবং তারা এই বিদ্যুতের খুঁটিগুলো নিয়ে যাচ্ছে, আবার তাদেরকে জিজ্ঞাসা করলে শুনতেছি যে 5,000 খুঁটি প্রতি 6,000 টাকা করে যারা ডিলার আছে তারা নাকি যা নিচ্ছে।
কিন্তু আমরা সুপারিশনামা নেওয়ার পরে দিয়েও, দরখাস্ত করার পরে দিয়েও আমার এলাকাতে প্রায় 40 জন সদস্য, কিন্তু আমি 11টা কোটির জন্য দিয়েছিলাম 4টি বাড়িকে অ্যাড করি, কিন্তু আমার মূল জায়গাতে কোটি লাগতে চেয়ে মাত্র 6টা, কিন্তু পাশে যে ঘনবসতি আছে সেই ঘনবসতিদেরকে মিলিয়ে আমি 40টা ফ্যামিলিকে অ্যাড করিয়ে কিন্তু এটা যেটা আমি স্বীকার করছিলাম। কিন্তু এরা শুধু বাহানা দিচ্ছে অফিসে, কিন্তু কিদের যারা ডিলার আছে তাদেরকে বললে তারা বলতেছে পিলার দেওয়া যাবে, কিন্তু 6,000 5,000 টাকা। আবার যারা নিচ্ছে তারা বলতেছে আমরা 5,000 টাকা 6,000 টাকা ঘুষ দিয়ে নিচ্ছি। কিন্তু আদৌ কতটুকু সত্য বিষয়টা আপনারা যারা উপস্থিত যারা প্রধান আছেন, আমি তাদের কাছে বিষয়টা একটু জানতে চাই। সালাম আলাইকুম। ধন্যবাদ। এর পরবর্তীতে বলেন, কে বলবেন? আসসালামু আলাইকুম, আমি উমর ফারুক ভূঁইয়া, আমার বাড়ি হচ্ছে পৌরসভা 7 নম্বর। আমার পরবর্তী যে অভিযোগটা দিয়েছে আর কি, যে পিলার প্রতি 5 থেকে 6,000 কিংবা আরো বেশি যে অভিযোগটা, এই অভিযোগটার সম্মুখীন আমিও হয়েছি। বিশেষ করে আমার এলাকায় যখন বিগত সরকার আমলে বিদ্যুৎ যায়, আমরা বিদ্যুতের পিলার পাই নাই, তবে আমাদের ওই এলাকারই আমরা 24-25 জন গ্রাহক আছে, তার মধ্যে একজন গ্রাহক তার নিজস্ব অর্থায়নে 5 লক্ষ টাকা খরচ করে যে লোহার পিলার গুলো আছে ওগুলো খরচ করে বিদ্যুৎ নেওয়ার পর আমরা ওখান থেকে বিদ্যুৎ নিচ্ছি আর কি। যখন পরবর্তী সময়ে আমরা বিশেষ করে 24-এর ছাত্র আন্দোলন থেকে যখন আমাদের ফেসবুক একটা এলাকায় প্রকাশিত হয়েছে, তারা আমাদেরকে অভিযোগগুলো দিচ্ছে আর কি, যে আমরা পিলার গুলো তো নষ্ট হয়ে যাচ্ছে, আপনারা বিশেষ করে আমাকে বলতে থাকি যারা অভিভাবকরা আছে যে তুমি একটু দেখো। আমি ছাত্র অধিকারা আছি, ছাত্র অধিকার পরিষদের একজন দায়িত্বপ্রাপ্ত লোক, ওই হিসেবে তারা আমাকে যে অভিযোগটা দিচ্ছে আমি ওই হিসেবে আছি আর কি। যখন আমি এটা নিয়ে কাজ করতেছি, এই পিলের জন্য আবেদন কিংবা বিভিন্ন লোকদের সাথে যোগাযোগ করতেছি, তারা আমাকে বলতেছে যে কি আসলে পিলার গুলো নাই, এই মুহূর্তে পিলার অ্যাভেলেবেল না, ওই কারণে আমরা পিলার দিতে পারতেছি না। কিন্তু পরবর্তীতে আমরা যখন পার্শ্ববর্তী যে আমাদের বাড়িগুলো আছে বা পার্শ্ববর্তীতে যারা পিলারগুলো পাচ্ছে তাদের সাথে আমরা যখন যোগাযোগ করি, তারা বলতেছে কি আসলে আমরা যে তাদের মাধ্যমে পিলারগুলো পাচ্ছি তারা 5,000 টাকা করে নিচ্ছে পিলার প্রতি। আসলে এরকম এই যে আলাদা গুলো বিশেষ করে যে 5,000 টাকা করে যে পিলার প্রতি নেওয়া হচ্ছে, এগুলো তো আসলে আমাদের জন্য খুবই কষ্টসাধ্য হয়ে যায়। বিশেষ করে এই বিপ্লব পরবর্তী সময়ে যদি এগুলো থাকে, তাহলে আর বিপ্লব পরবর্তী সময়ে আমাদের কি পরিবর্তনটা হলো। আর আমার সর্বশেষ কথা হচ্ছে যে আমরা যারা 25 থেকে 25 জন পরিবার আছে, আমরা ওখানে 25 জন পরিবার, তো আমরা প্রায় 20 জন পরিবারই আমরা ওই যে ভাই আমাদের নিয়ে গেছে আর কি 1.5 লক্ষ টাকা খরচ করে লোহার খুঁটি দিয়ে সিঙ্গেল তার আমরা ওখান থেকে নিয়েছি। ওখানে কি আমাদের ফুলেগুলো পাবো আদৌ নাকি পাবো না? ধন্যবাদ সবাই। একদম লাস্টে যে নিয়েছেন, আমি বলতে ভুলি একটা মানুষজন ভাই কিছু বলবেন কিনা? উপস্থিত সম্মানিত আলোচকবৃন্দ, অভিযোগকারী এমন একটা প্রোগ্রাম করার জন্য সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আমি মগতলা 6 নং ওয়ার্ড একটা দরখাস্ত মিজানুর রহমান মিন্টন ভাইয়ের যে কমান্ড করা ফরম জমা দেওয়া হয়েছে, ফরম নাম্বার হচ্ছে 1006। এর পরবর্তী যে ইয়েগুলা ফরমগুলা অ্যাকসেপ্ট করছে ওগুলা টাকা দিয়ে বিলগুলো গেছে, কিন্তু এই আবিষ্কার ইয়ে করার পর এরা এই বিলটা দেয়নি। আমার যে সাংবাদিক যারা আছেন ওরা এটা একটু ইয়ে করেন, পাশে টাকা দিচ্ছে বিলের প্রতি 6,000 টাকা করে, ওইখানে বিল দিয়েছে, কিন্তু এই বিলটা দেয়নি। এটা কয়েকবার ওদেরকে ইয়ে করা হবে। তো আমার এই ইয়েটা টাকা সবাই আমার ধন্যবাদ সবাই।
মৌলিক বিদ্যুৎ বিভিন্ন সমস্যার সমাধানের লক্ষ্যে মত বিনিময় সবাই উপস্থিত, সবাই আমার সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে বিদ্যুৎ সব সময় বিদ্যুৎ নিয়ে গ্রাহক লাঞ্ছিত হয়। সেটা অতীতে সরকারের আমলে যেভাবে হয়েছে এখনো মনে হয় আমার কাছে অনেকে অভিযোগ করে সেই ধারাবাহিকতা অব্যাহত আছে। এটা থেকে উত্তরণের জন্য আজকে এখানে উপস্থিত যারা আছেন তাদের মাধ্যমে কর্মকর্তা বিন্দুর প্রতি অনুরোধ রইল যেন এটার সমাধান আমরা অচিরে পাই। টাকা দিয়ে আমরা খুঁটি চাই না, কারণ আমাদেরকে বুঝতে হবে আজকে সন্দীপের সন্তান বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মহোদয় আমাদের সন্দীপের, আমার এলাকারই সন্তান, হরিশপুরের সন্তান। সেখানে যদি আমরা এখনো টাকার বিনিময়ে খুঁটি নিতে হয়, এর চেয়ে দুর্ভাগ্য আর কিছু নাই। সাহেব যে কথাটাই বললেন, যদি তার আবেদনের পরবর্তীতে কেউ খুঁটি পেয়ে থাকে তাহলে এটা ভালোভাবে খতিয়ে দেখবেন। এবং সাথে সাথে আমি এতটুকু বলবো, কোন টাকার বিনিময়ে, এটা আমরা এক্সেলেন্ট সাহেবের কাছে একদিন যাওয়ার পর উনি বলছিলেন এরকম কোন প্রমাণ দিলে উনিও শায়েস্তা করবেন। আসলে আমরা সবাই বলি টাকা দিয়ে নিয়েছে টাকা দিয়েছে, কিন্তু যার থেকে আমরাও চাই আপনারা প্রমাণ দেন, একটা প্রমাণ দেন, আমি নিজে যাব। তো এই প্রমাণটা আমরা পাইতে কষ্ট হয় সবার কাছে। হ্যাঁ, আপনারা টাকা দিতে পারবেন, প্রমাণ রাখতে পারবেন না কেন? হ্যাঁ, প্রমাণ যদি থাকে তাহলে এটা দিবেন, নিশ্চয়ই উনি ব্যবস্থা নিবে। উনি ব্যবস্থা না নিলে জনগণই ব্যবস্থা নেওয়ার ক্ষমতা রাখে। যেভাবে শেখ হাসিনার পতন হয়েছে জনগণের মাধ্যমে, ছাত্রদের মাধ্যমে, আমাদের সন্তানদের মাধ্যমে, একইভাবে দুর্নীতিবাদের বিরুদ্ধেও আমরা একইভাবে আপনাদের পাশে থাকবো, ছাত্রদের পাশে আবারও থাকবো, সবসময় থাকবো। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হোসেন, সুমিত ইসলাম সেক্রেটারি। আমি এখানে দুটো বিষয় বলবো। একটা হচ্ছে যে এই বিদ্যুতের যে লাইনগুলো দেওয়া হয়, অনেক সময় দেখা যাচ্ছে যে একজন পুকুরের উপর দিয়ে মেইন লাইনগুলো চলে যাচ্ছে। উনি তখন যে পুকুরের উপরে কোনো স্থাপনা করতে চায়, পুকুর করার পরে উনি ওই মেইন তার জন্য করতে পারবো না, আরেক বাড়িতে লাইন দিচ্ছে, দেখা যাচ্ছে কিন্তু পুকুর লাইন করে মানে দিতে তার থাকে ফিলার থেকে ফিলার, এই তারগুলো আরেকজনের পুকুরের উপর দিয়ে চলে গেছে। আমি যেটা ভুক্তভোগী, পরে আমি ভাইয়ের মাধ্যমে আমি যে সমাধান করছি, আমি কিন্তু যে সমাধানটা করছে এটা তার মধ্যে আগে এটা কি বলে রুলে কেমন দিয়ে কারেন্টটা দিয়ে করে ফেলছে। এটা আমার মনে হচ্ছে যে কোনো বড় ধরনের দুপুর মাথা শুনে এটা মনে ছিঁড়ে যাবে, এটা স্থায়ী ব্যবহার হয় না। আর একটা বিষয় বলবো যে বিগত সময়ে এখন অনেক অভিযোগ আছে যে রাজনৈতিক পরিচয়ের কারণে অনেককে বিদ্যুৎ দেওয়া হয়নি। আমরা আশা করবো এই 5 আগস্ট পরবর্তী যে নতুন বাংলাদেশ, এই বাংলাদেশ যেন কোনো রাজনীতি পরিচয় কেউ যেন পৌঁছতে না হয়, কেউ যেন বলতে পারে না বলে যে আমি রাজনীতি উদল করি, এই জন্য আমাকে এই নতুন বাংলাদেশে বিদ্যুৎ দেওয়া হয়নি। এটা যেন এই অবিচারটা যেন বিগত সময়ের অবিচার যেন এখনো যেন না চলে থাকে। গ্রাহক হিসাবে সবাই যেন বিদ্যুৎ পাই, কে দলীয় পরিচয় থেকে যেন তাকে বিদ্যুৎ থেকে বলতে পারা না হয়। ধন্যবাদ। সুন্দরের বিদ্যুৎ উন্নয়ন সমস্যা ও সমাধান সভার সম্মানিত সভাপতি, উপস্থিত জননন্দিত জনদরদী রাজনীতিবিদ যারা মিজানুর রহমান মিন্টু ভূঁইয়া সহ উপস্থিত গণ্যমান্য ব্যক্তি, আসসালামু আলাইকুম। সম্মানিত ব্যক্তিবর্গ, আমি এই যুগে লেখালেখির কারণে বিগত সরকারের আমলে আমাকে রেড মার্ক দিয়ে আমার বাড়িতে বিদ্যুৎ প্রবেশ করে নিহত পর্যন্ত আজকে 5-6 মাস আগে আমি একটি দরখাস্ত করেছি। আমি দেখেছি আমার পরবর্তীতে যারা দরখাস্ত করেছেন তারা সংযোগ পেয়েছেন। অতীব দুঃখের বিষয়, আমি আজ পর্যন্ত আমার বাড়িতে 4টা পিলারের প্রয়োজন, এখনো আমি পিলার পাচ্ছি না। আশা করি আজকের জনসভায় আমি বিদ্যুৎ কিভাবে পেতে পারি সে ব্যাপারে আমি সবাই সুবিধায় আবেদন জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। मैं हाफिज मोहम्मद जकारिया मुसफ हासन और বাড়ি সুমোহন কাটারি বাড়ি। সম্মানিত বিদ্যুৎ বিভিন্ন সমস্যার সমাধানের মত বিনিময়ে প্রধান উপদেষ্টা এবং সভাপতি সকল সদস্যবৃন্দকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমার একটা সমস্যা হচ্ছে, আমাদের বাড়িটা হচ্ছে মুসাফর 5 নম্বর। আমাদের রাস্তা থেকে আমাদের বাড়িটা অনেক দূরে একটু, যেখানে আমাদের বাড়িটা একটা অনেক বড় বাড়ি, সেখানের মধ্যে তাই 30টার মধ্যে একটা খুঁটির প্রয়োজন ছিল। 30 জন পরিবার বসবাস করি। ওইখান থেকে আজও পর্যন্ত আমরা এখনো খুঁটি পাইনি। আমাদের রাস্তাঘাট এবং বিভিন্ন জায়গার মধ্যে আমরা খুঁটি দেখতেছি। এর আগে আমরা খুঁটির জন্য একটা আবেদন করেছিলাম, দরখাস্ত করেছিলাম 4 তারিখ 9 মাস 2024-এ। আজকে এতদিন যাওয়ার পর আমরা খুঁটিগুলো পাইনি, এবং যারা রাস্তার পাশে আছে তারা কারেন্টের কানেকশনগুলো কিছু বিদ্যুৎ কানেকশন পেয়েছে, কিন্তু আজও যারা বাড়ির ভিতরে আছে একটু দূর দূরান্তে আছে তারা এখনো কানেকশন পায়নি। তার জন্য আমার আজকের এই সবার কাছে এবং কমিটির কাছে আমার আগুল আবেদন থাকবে, অতি শীঘ্র আমার বাড়ির খুঁটিগুলো একটু খুঁটিয়ে দেখার জন্য সবার কাছে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আর কেউ কি আছেন কিছু বলবেন? তাহলে আমরা এক্সচেঞ্জ সাহেব, তারপরে যে বিদ্যুতের যিনি কন্ট্রাক্টর আছেন বর্তমানে, আমার থেকে আমরা কিছু কথা শুনবো। প্রায় প্রশ্ন আসে গেছে, কিন্তু বর্ষাকালে একটা সমস্যা দেখা যায়, সেটা হচ্ছে আপনার একটু বৃষ্টি হইলে বা একটু বাতাস হইলে আর বিদ্যুতের কোনো যোগাযোগ পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, এই বিষয়টা নিয়ে আমি একটু জানতে চাই। আর একটা বিষয় হচ্ছে, বিদ্যুৎ অফিসে কিন্তু এই যে বাসায় বাসায় গিয়ে যে বিদ্যুতের রেটিংটা দেখে যে টাকা কত টাকা হয়েছে, বিল কতটুকু হয়েছে, এই জিনিসটা কিন্তু আমরা দেখি না সাধারণত। তো এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য এখানে যারা কর্তৃপক্ষ আছেন তাদের কাছে আমি অনুরোধ করবো। আসসালামু আলাইকুম। ঠিক আছে, আপনি মানে আমাদের কন্ট্রাক্টর সাহেব কিছু কথা বলুক আপনাদের সামনে, কিছু অভিযোগ যেহেতু আসছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম মিলাদুদ্দিন মুন্না। এখানে সবার বক্তব্য আমি শুনেছি। আমার এলাকা নিয়ে 2 জন বলেছে। একজন মগদারায় অনেকগুলো কাজ হয়েছে, টাকা দিয়েছে, এবং অভিযোগ করেছে ওই মগদারা যেগুলো কাজ করেছে সেটা হচ্ছে মিল্টন ভাইয়ের রিকোয়েস্টে মোশারফ নামে এক ভদ্রলোকের রেফারেন্সে ওখানে যদি কোনো লেনদেন হয়ে থাকে এটা লাইবিলিটিস আমার না। ঠিক আছে, এটা মিল্টন ভাইয়ের নলেজে আছে। মানে আমার পুরো এই ইয়ার মধ্যে 2 জনের ইয়েতে আমার এরিয়া পড়ছে। আরেকটা হচ্ছে মুছাপুর 5 নম্বর ওয়ার্ডে ওই যে কাল ফোনটা দিয়েছেন, ওই এলাকায় কাজ করছি এর আগে, ওটা নিয়েও চেয়ারম্যান দপ্তর পর্যন্ত অভিযোগ গেছে, কিন্তু কে টাকা নিয়েছে আমি জানি না। মানে এখন হয় কি, মানে একটু আমি ক্লিয়ার করলে বুঝবেন। আমি গত 8 মাস ধরে সন্দীপে কাজ করি। 8 মাসে আমি 2000 ফলের কাজ করেছি। কেউ যদি কোনো প্রমাণ দিতে পারেন আমাকে, বা আমাকে যদি কোনো প্রমাণ দিতে পারেন, আমাকে কেউ 10,000 টাকা, 1000 টাকা বা 5 টাকা দিয়েছেন, আমি 120 টাকা দেব। আমি মাইকিং করেছি। আমার লোককেও যদি কেউ টাকা দেন, এরকম কোনো প্রমাণ থাকে, আমি এটা ফেরত দেব। এখানে পার্ট হচ্ছে, ঠিকাদার হচ্ছে 5 জন, বাকি 4 জনে দোষ করলে দোষটা আমার ঘাড়ে আসে। এখানে বাকি 4 জন নেই, কিন্তু আমার সাহস আছে বলে আমি এসেছি। এরপরে আসেন এলাকাটা নির্ধারণ করা অফিস। আমি এ পর্যন্ত যতগুলো কাজ করেছি সবগুলো হচ্ছে সন্দীপের অফিসের এক্সিয়েন্ট এবং প্রজেক্ট অফিসের রেফারেন্সে, অর্থাৎ ওনারা যেগুলো বলেছেন সেগুলো আমি করেছি। আমার ব্যক্তিগত উদ্যোগে কোনো কাজ হয়নি। অফিস যেগুলো বলছে সেগুলোর মধ্যে আমি যদি বাদ করি, এগুলো হচ্ছে 2 ভাগে বলেছে, রাজনৈতিক তদবির এবং প্রশাসনিক তদবির। প্রশাসনিক তদবির বলতে সন্দীপে অনেক উপজেলা কর্তৃপক্ষ আছে যাদের আত্মীয় স্বজন সন্দীপে থাকে, তাদের জন্য অফিসকে ফোন দেয়, অফিস ওভাবে করে। এখন মানে কেন এতগুলো প্রশ্ন আসে, সেটা হচ্ছে
আমাদের এখনো সন্দীপে প্রায় 25,000 প্লাস ফোন লাগবে। আমাদের ওয়ার্ক অর্ডার বা ফোন হয় আসে হচ্ছে 1,500। তখন অফিস বা মানে ম্যাক্সিমাম যারা চিন্তা করে যে মানে এই 500 কে কিভাবে ইউটিলাইজ করবে, ওই যে যদি এখন এটা সমাধান একদম 100% সমাধান হয়ে যাবে, সন্দীপের কোনো ফোনের জন্য টাকা লাগবে না। যদি সন্দীপের যে পরিমাণ ফোন দরকার ওই পরিমাণ ফোন এক ওয়ার্ক অর্ডারে হয়, তখন 6 গ্রুপ 6 সাইড থেকে শুরু করলে একটানা কাজ করতে পারবে। এখন হয় কি তদবির হচ্ছে মুসাফিরের নির্দিষ্ট একটা এলাকায় 2টা ফোন দাঁড় করাবে, এখান থেকে যাওয়ার সময় সবাই মনে করে যে ওই 2টা ফোনের জন্য টাকা দেওয়া হয়েছে, কিন্তু ওই 2টা ফোনের জন্য কেউ না কেউ তদবির করেছে। সেটা কারণে অফিস বা প্রজেক্ট অফিস ওই বাড়িতে ফোন দেওয়ার জন্য চাপাচাপি করে ঠিকাদারকে নির্দিষ্ট ওই বাড়িতেই কাজ করতে যায়। এখন যদি অ্যাভেলেবেল ফোন হয়ে যায়, একদিক থেকে কাজ শুরু হয়, তখন এক বাড়িও বাদ যাবে না, কোনো ধরনের লেনদেন হবে না। এখন আপনারা যেহেতু এরকম একটা প্রোগ্রাম করেছেন, আমি ব্যক্তিগতভাবে আমি সন্দীপের সন্তান, বাকি ঠিকাদাররা সন্দীপের বাড়িটা, আমি চাই যে একসাথে সন্দীপের সব ডিমান্ডগুলো একসাথে ওয়ার্ক অর্ডার করে যায়, তখন এক সাইড থেকে কোনো বৈষম্য হবে না, এক সাইড থেকে কাজ হবে, এক সাইড থেকে শুরু হয়ে শেষ হয়ে যাবে, তখন আর মানে কেউ প্রশ্ন করার সুযোগ পাবে না। আর যদি আগের মতোই 500-1,000 ফোনের ওয়ার্ক অর্ডার হয়, ওভাবেই কাজ হবে, তখন আর এই যে এক সাইড থেকে সবার ডিমান্ড ফুলফিল করা যাবে না। ঠিক আছে, মূল ফ্যাক্টটা যদি এই জায়গাটাতে সমাধান করা যায়, আপনারা রিজন ভাই আছেন, কবিসল ভাই আছেন, কবিসল আমার মামা হয়, তো যদি ওটা করা যায়, সন্দীপের পুরো ডিমান্ডটা একসাথে কনজিউম করা যায়, তাহলে কোনো ধরনের কোনো কোশ্চেন থাকবে না। আর না ভাই এখনো যদি আবার 500-1,000 ফোনের ওয়ার্ক অর্ডার হয় বা 3,000-5,000 হয়, সেই প্রশ্নগুলো বা সেই কোশ্চেনগুলো সবার মনে থাকবে। এখন আগে আওয়ামী লীগ এমপি সাহেব তদবির করে করতেন, এখন যারা তদবির করতেছেন তারাও যদি কোনো লেনদেন করে তদবির করে, সেটার জন্য লাইবিলিটি কিন্তু পিডিবি বা ঠিকাদারের কাজে যাচ্ছে। ঠিক আছে, তো ওই জন্য যদি পুরা ডিমান্ডটা একসাথেই মানে করা যায়, তাহলে এই ধরনের কোনো অভিযোগ থাকবে না। আমাদের প্রত্যাশা থাকবে উপদেষ্টা মহোদয়ের বাড়ি সন্দীপ, আপনারা যারা দায়িত্ব নিয়ে এখানে আসছেন, যদি ওই চেষ্টা থাকে যে একসাথে পুরো সন্দীপের ডিমান্ডটা একসাথে যদি কভার করা যায়, তাহলে এই ধরনের পুরো ইস্যু থাকবে না। আমি চাইবো যে আপনারা ওভাবে আগালে মনে হয় ভালো হয়। ধন্যবাদ সবাইকে। একটা কথা বলতে যাচ্ছেন, আমরা বলেন যে আমি সর্বপ্রথম তো যা বলছি আপনারা শুনছেন, আমি মূল্যবানের প্রতি একটা কথা বলবো। এখানে ধরেন আমরা যারা আছি বর্তমান সিচুয়েশনে কেউ না কেউ কোনো পর্যায়ে কোনো একটা কর্মের সাথে জড়িত আছে। আপনি যে কথাটা বলছেন প্রিন্সিপালের ব্যাপারে, যে ফিলার এটা প্রিন্সিপাল থেকে টেন্ডার হয় অন্যের মাধ্যমে, কিন্তু আপনাকে একসাথে তো 25,000 ফিলার দিতে জিন্দেগি বাংলাদেশ কেমন হয়ে গেল আপনাকে দেবে না। আমি বলি প্রিন্সিপালের টেন্ডার আমিও নিয়েছি আপনাকে, আমি আপনাকে সেজন্য স্পষ্ট করার জন্য বলতেছি, আপনি মুন্না ভাই 25,000 পেলেন না, একটা ওয়ার্কার আসলো না, 1500 করে আসলো, কি আমরা ওই যে দুর্নীতি মুক্ত কি ফিলার আমরা বসাতে পারবো না? আমরা এখানে যা নিয়ে বসছি, আপনি ফিলার নিয়ে বসছি, তবে কথাগুলোর জন্য না যে দুর্নীতি হচ্ছে। মিল্টন ভাই সন্দীপে আসার পর থেকে, ফজল করিম সাহেব সন্দীপে হাত দেওয়ার পর থেকে দুর্নীতি মুক্ত অনেকটাই কমছে, কিন্তু এখন বৈষম্য। তার আগে যে আপনারা যত কন্ট্রাক্টর আছেন তাদের আন্ডারে যত লোক কাজ করে সবাই দুর্নীতির সাথে জড়িত। আমার কাছে এখনো ভিডিও আছে, আপনাদের কেউ না কেউ এরা, আপনার একজন সন্দীপের বাকি 4জন সন্দীপের বাইরে, সেই জন্য কি আমরা দুর্নীতি মুক্ত আমরা ফিলার পাবো না? 1000 করিও যদি আমাদের জন্য দেয় সন্দীপে, তাও কি দুর্নীতি মুক্ত ফিলার আমরা পাবো না? আমার বড় ভাই রাজনীতিতে বলছে একটা ফিলার দেবো, কিন্তু আপনার টাকা কেন দেবো? আর আপনি নিচ্ছেন না, আপনার লোক নিচ্ছে, এটা কন্ট্রাক্টরের দায়িত্ব। আপনার নাম যখন হচ্ছে, আপনি টাকা খাচ্ছেন, আপনার ফিলারের সাথে কারা জড়িত, মাঠে যারা কাজ করছেন তাদেরকে দিয়ে আপনি বসতে হবে, সেটা আমাদের দেখার বিষয় না। আমরা বলতে আপনি খাচ্ছেন, আপনাকে জবাবদিহি করতে হবে হাউজে।
আমি আপনার কর্মীকে নিয়ে জবাবদিহি করবো না। অতএব এখানে আমার শ্রদ্ধেয় বড় ভাই আছে, আমাদের আশা আকাঙ্ক্ষা মাননীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন ভাই, মামা ভাই, যাও রাজনীতি ক্ষেত্রে বলতে হয়, আমি ওনার সুযোগ দৃষ্টি আকর্ষণ করবো। এবং আমাদের এক সিএন স্যার আছেন, রাজনীতি আমরা করি, তবে দুর্নীতি মুক্ত আপনি যেভাবে করি আসছেন এই পর্যন্ত, কিন্তু আপনি এখনো নির্বাচিত হন নাই। নির্বাচিত হওয়ার আগ থেকে যেভাবে দুর্নীতির বিরুদ্ধে আপনি আছেন, আমরা সেই জিনিসটা প্রত্যয় করি। প্লাস কন্ডাক্টর সাহেবরা যে ভাষায় কথা বলেন আমরা সব ভাষায় বুঝি। আপনি অতি সাহস নিয়ে এখানে আসছেন, আপনাকে আসতে হবে। আপনি এখানে আসলে আপনাকে আমরা আনবো, কারণ আপনি 1000-1500 কোটি কন্ট্রাক্ট নিয়ে সন্দীপ আছেন, আপনি আমাদের মুখোমুখি হতে হবে না। অতএব আপনারা দুর্নীতি করেন, এটা আপনারা স্বীকার করতে হবে। আপনারা যারা মাঠ পর্যায়ে, আমার কাছে এখনো একটা ভিডিও আছে স্পষ্ট, আমি কান্দুল রেখে দিচ্ছি, এটা আমি আমার কাছে পৌঁছাবো এবং যারা আছে সবার কাছে পৌঁছাবো। 35,000 টাকার একটা দুর্নীতি, 15,000 টাকা দেয় বিজয় কোটি পাইলে। অতএব গোটা সন্দীপে কেউ না কারো প্রভাব দিয়ে, যাদের প্রভাব দিয়ে আপনারা কাজ করতেছেন, আমরা এটার বিরুদ্ধে সোচ্চার আছি, আমরা সোচ্চার থাকবো। অতএব ভাই সামার পরে কথা বলিয়েন না, আপনার মুখ থেকে আমরা এটা আশা করছিলাম। আমিও যদি দুর্নীতি বলেন আমরা দুর্নীতি করছি, তাহলে আমরা প্রমাণ করে দেবো আমরা দুর্নীতি করি না। আমরা মানুষকে ক্লিয়ার দিচ্ছি, আপনার সাইকেল কন্ডাক্টর বাইরে তাদেরকে দোষারোপ করি, আমরা আমরা আপনাদের 5 জনকে দায়ী করবো সন্দীপে। আমরা ক্লিয়ারের জন্য ফায়ার জোতার সামাফা করে ফেলি, আপনাদের কাছে গেলে আমরা পাই না। আমরা আমাদের নেতৃবৃন্দদের কাছে আমরা ধর্ণা অনুরোধ করতে হয়। আপনার মুন্নাভাইয়ের সাথে আমি কথা বলছিলাম কিছুদিন আগে, বলছেন আপনি অ্যাক্সিডেন্ট সার্কে দরখাস্ত করছি। আচ্ছা আমি কথা বলতেছি, এরপর থেকে আর আপনাকে পাওয়া যাচ্ছে না। তো এইভাবে বললে তো হয় না, কন্ডাক্টর সিস্টেমটা তো এইভাবে না। আমাদেরকে আমাদের বাদ 3 ইঞ্চি না লাগছে, আর আমরা 6 ইঞ্চি দেওয়ার সময় এসে আপনারা বিভিন্ন অজুহাত দিলে 6 ইঞ্চি আমাদেরকে দিতে হবে, এটা মাথায় রেখে। অতএব আমার যদি কোনো ভুল ত্রুটি হয়, আমার সিনিয়র নেতৃবৃন্দ আছেন, আমাকে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম। অনেক বেশি, আপনি একটু উত্তর দেন। ভাই, আমি একদম শুরুতে বলছি যে আমার লোক যদি কোথাও লেনদেন করে থাকে প্রবর্তন আমি ফেরত দেবো, এটা আমি শুরুতে বলছি। পরের কথাগুলো পরে বলেছি যে আমার লোক আবার রিপিট করছে, আমার লোক যদি কোথাও লেনদেন করে থাকে সমান থাকে আমি ফেরত দেবো। আমার লোকের বাইরে আমি দেবো, অন্য লোকের ক্ষেত্রে আমি তো সেটা দিতে পারি না। এটা আমি আগে বলেছি, এটা মনে হয় মিস করে গেছেন। এরকম যদি হয়ে থাকে আমি ত্যাগ করবো, ঠিক আছে? মানে আমি তো আমার লাইবিলিটিস নিয়েছি, আমার লোকের লাইবিলিটিস নিয়েছি। যদি আমার কোন লোক কোন ধরনের লেনদেন করে থাকে আমি এটা আমি ফেরত দেবো, কিন্তু বাকিদের লাইবিলিটিস আমি নিতে পারবো না। আর বাকি যে কথাগুলো বলছি ওগুলো হচ্ছে সবার মানে সন্দীপের সাথে বলেছি। আগে আমি ওটা বলেছি যে আমি নেই এবং আমার লোক যদি নেয় সেটাও ফেরত দেবো, এটা আমি বলেছি, আবারও রিপিট করলাম। বাবু ভাই, আপনি যে রিকোয়েস্ট করেছেন, আমি প্রথমেই বলছি আমার গত পরশু দিনের আগের দিন কৌশল ভাই এবং মিল্টন ভাই আমাকে ফোন দিয়েছে, আমার কাছে ফোন ছিল না। আমি 3 দিন ফিনিশারকে রিকোয়েস্ট করে অন্য ঠিকাদার থেকে 5টা 10টা ফুল হাওলাত নিয়ে আমি ওনাদের কাজ করেছি। মানে আমি 3 দিন ধরে ওনাদের কাছে যেতে হয়েছে, আমার ফোন যেহেতু শেষ আমি হাওলাত নিয়েছি। পরে কখনো পেলে ওই ফুলগুলো ফেরত দেবো। আমার এখন এই মুহূর্তে আমার কাছে ফুল নাই, আমি আমাকে আপনারা রিকোয়েস্ট করলে আমি পারতেছি না, এটা আমার অক্ষমতা, ঠিক আছে? আমার কাছে না থাকলে আমার কাছে থাকি যদি না দিতাম এটা বলতে পারতাম। এখন আমি যে না, এটা তো পাবলিকলি এটা অফিসিয়ালি বলা যায় না যে আমি যেহেতু ঠিকাদারি করি আমার অফিস যখন দেয় তখন আমাকে ইয়ে করতে হবে, ঠিক আছে? এই মুহূর্তে মানে মিজান ভাই জানায় যে ওই দিন উনি রিকোয়েস্ট করার পরে আমার কাছে ছিল না, আর একজন থেকে ফিডি সাহেবকে ফোন দিয়ে তারপরে একই অবস্থা। এক্সচেঞ্জার আছে, উনিও সাক্ষী আছে, তার ব্যাপারটা সত্য কিনা? আচ্ছা কামরুল ভাই, এখন পরিস্থিতি এটাও যে কথা যেটা বলছেন, মানে অ্যাভেলেবেল আসি গেলে প্রবলেম গুলো কমে আসবে। তবে আমাকে আজকে যে চিফ ইঞ্জিনিয়ার সাহেব যেটা রিকোয়েস্ট করছেন
যে আপনারা প্রমাণ যদি আগামীতে দিতে পারেন এটা খুব অ্যাকশন হবে। আর পোলের জন্য যেটা বলতেছিল ওই যে ভাই এমন না ভাই যে একসাথে 25,000, হয়তো এটা সরকারি সিদ্ধান্ত, হ্যাঁ সিদ্ধান্তের ব্যাপার, যতটুকু পারা যায় ওনারা এই ব্যাপার কার্যকর পদক্ষেপ নেবে। আমি মিজন ভাই কদিনের মধ্যে ঢাকা যাবো, মন্ত্রণালয়ে যাবো, বিটিভি চেয়ারম্যানের সাথে দেখা করবো, আমরা চেষ্টা অব্যাহত থাকবো। যদি আমাদেরকে সাপোর্ট দিতে হয়, অন্তত উনি যে কথা বলছে সন্দীপের স্বার্থে, তাহলে উনি একটু আমাদের কাতারে আসুক না, ওনাকে একটু আমাদের কাতারে রেখে কি সুবিধা অসুবিধা আমরা একটু রাস্তায় দেখি না, ওনার কোনো হেল্প লাগলে আমরা করবো। বাকি চারজন কেন দুর্নীতির সাথে জড়িত একটু আমরা দেখবো। আপনার জনগণের কাতারে একজন কন্ডাক্টর আসলে তারও হেল্প হইলো, জনগণের হইলো, দুটি কথা উনি শুনতে গেলে আমরা বলতে হইলো। আপনারা যে কোনো সময় ডাকলে আমি আসবো, ঠিক আছে, যে কোনো সময় ডাকলে, কিন্তু আমারও পারগতা আছে, এটা বুঝতে হবে। কথা আছে, আমার নাম মাইনুদ্দিন, আমি পৌরসভা 4 নং ওয়ার্ড বিএনপি সভাপতি। আমরা সঙ্গত কারণে ধরেন চাকরির সুবাদে আমি একটা পোল বসলে এই পোলটা লাগানো কত কঠিন এটা আমি জানি। আমি সন্নিবের বাইরে চাকরি করছি বিদায়, প্রশাসনিক কাজ করছি বিদায় আমি বুঝি এটা কত কঠিন। আমি পৌরসভার ইঞ্জিনিয়ারের সাথে আলাপ করলাম, আমার এখানে যে নতুন যে রাস্তাতে নতুন পোল বসবে, এই পোলগুলো যদি সঠিকভাবে বসানো হয় হয়তো আমরা কিছুটা মুক্তি পাবো, কারো ঘর করতে বা বিভিন্ন ইয়েতে। আমার এখানে যখন পোল গেছে, কন্ট্রাক্টর মহাশয় যেভাবে বলতেছেন উনি একেবারে দোয়া তুলসী পাতা হয়ে, ওনাকে সোজা হইতে হবে, না হয়তো অনেক সোজা করবে। সোজা মানুষ এখানে আসলে ভালো থাকবে, না হলে ভালো থাকবে না। এখানে যেটা আমার ওইখানে যখন পোল ঢুকছে আমি অনুরোধ করলাম ফোন দিয়া দে বা যারা নিচে ওনার লোক একটু দয়া করি আপনি এখানে আসেন, ইঞ্জিনিয়ার সাহেব আমার বাড়িতে আসতেছে, আমার বাড়িতে একটু চা দেন, আর পোলগুলো এখন বসাইন না আপনারা। ইঞ্জিনিয়ার আসলে পৌরসভা তখন ওনার ডিজাইন মোতাবেক একটা ডিজাইন আছে বা উনি কিছু পরামর্শ দিবে, ওই পরামর্শ মোতাবেক পোলগুলো বসাবে। উনি বলে আপনার এখানে আমি কেন যাইতে হবে, ওনার লোক আমাদের জবাব দেয় আপনার এখানে কেন যাইতে হবে। এখন আমি যদি যাওয়ার ব্যবস্থা করতাম তখন সবাই আপনারা বলতেন এই ব্যবস্থাটা কেন করলেন আপনি, তো আসলে ভালো মানুষ না, ওনারা মেহমান। ওনার বাড়ি পরিচয় দিল ময়মনসিংহ। তখন আমি বললাম ভাই আমি আপনার এখানে চাকরি সুবাদে কাজ করিয়ে আসছি, আপনি আসেন আমার বাড়িতে এক কাপ চা খান। উনি আসে নাই তো আসে নাই এই উক্তি। এরপরে ইঞ্জিনিয়ার যাওয়ার পর তখন বাইরে বিভিন্ন ইয়ে দেখাইলো, আর অন্যদের জমি তো করতে পারে না, ঠিক আছে। তারপরে ইঞ্জিনিয়ার আসা পর্যন্ত আধা ঘন্টা 1 ঘন্টা অপেক্ষা করতে পারবে না, তাহলে এই লোকগুলো কি লোক এখন বুঝতে পারেন। উনি যে সাভারক করে কথা বলতেছে, অসংখ্য প্রমাণ আছে, প্রমাণ নিয়ে আমরা হাজির হব। যদি সুন্দরভাবে করে, সব অতীত হয়ে থাকুক, বর্তমানকে যদি সুন্দরভাবে করতে পারে তাহলে আমরা ওনাকে সহযোগিতা করব। আর আমরা কথা দিলাম যদি উনি অনিয়ম করে, আইন হাতে নিচে বিদায় আজকে পরিবর্তন, ছাত্ররা আইন হাতে নিচে বিদায় আজকে পরিবর্তন, তো ওইভাবে কেউ আমাদেরকে পরিবর্তনে আবার নিয়েন না। কারণ আপনাদেরকে বুঝতে হবে, আবার আমি স্মরণ করাই দিই, মাননীয় উপদেষ্টা মহোদয় আমার হরিশপুরের সন্তান। আমার দাবি কারো মতে কোনো অংশে কম নয়, বেশি দেখতে পারে। তো ধন্যবাদ। আশা করি কন্ট্রাক্টর উত্তর না দিয়ে আমরা প্রতিনিধির মাধ্যমে উত্তর চাব। আমি একটু উত্তর দিয়ে দিই। পৌরসভা হরিশপুর আজিমপুর, এটা আমার এরিয়া না। আপনি যাকে ফোন দিয়েছেন মানে আমার প্রতিনিধি না বা আমি না, ঠিক আছে। হয়তো আমার উপরে খুব হয়ে গেছে ওই জন্য বলা, ওটা আমার এলাকার না। মানিদ্দিন ভাই ধন্যবাদ। সম্মানিত কন্ট্রাক্টর সাহেব, সবকিছু আপনার থেকে উত্তর চাই নাই। এখানে একটা অডিয়েন্স, এখানে আমরা উনি তো বুঝতে না, উনি হলে বসার দরকার। শোনেন ভাই, এখন শোনেন, আমরা এখন চূড়ান্ত বলি। আমি তো কথা সংক্ষেপ করে দিয়েছিলাম, 1 মিনিটও কথা বলছিলাম। একজনে তো আমরা কথা বলবো না, বারবার রিপিট করে একবার কথা বলার শুনতে হয়। এখানে আমরা এখানে যুদ্ধ করে জমি আসি না, আমরা এখানে হয়তো আলাদা কামল একটা না হয়তো কি জানো তো এখানে আমরা একটা অনুরোধ করবো, এখানে যারা আমাদের আছেন সবাই আমাদের এখানে বিভিন্ন এলাকার বিভিন্ন প্রতিনিধি, আপনাদের কাছে আমাদের দাব মানতে অনুরোধ থাকবো, আপনারা দয়া করে একজনে একবারে কথা বলবেন, দ্বিতীয়বার কথা বলার সুযোগ নেবেন না। 10 মিনিট কথা বলেন, তারপর কথা বলেন।
এখানে আমরা হজ করতে আসি নাই। এখানে ইঞ্জিনিয়ার সাহেব আছেন, আমাদের প্রাণপ্রিয় নেতা মিন্টু ভাই আছে এবং আমাদের উপদেষ্টা সভার প্রতিনিধি শহীদ ভাই আছে। ওনারা আমাদেরকে সিদ্ধান্ত দিন, আমাদের সিদ্ধান্ত দিন আসছি। দয়া করে যে কথা বলবেন পুনরাবৃত্তি করবেন না, এটা আপনাদের কাছে আমার অনুরোধ, এবং কটাক্ষ করে কেউ কথা বলবেন না, এটা হলো আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ। সুন্দর একটা অডিয়েন্স সুন্দরভাবে চলুক, এটাই আমরা চাই। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জামাল মাস্টার, পশ্চিম বাউরিয়া 1 নম্বর ওয়ার্ড। আমাদের এলাকাতে আমরা দীর্ঘদিন ধরে একবার বিদ্যুতের ফিলার দিয়েছিল, বিদ্যুৎ ফিলার বিক্রি করে দিচ্ছি। আমাদের স্কুল থেকে, স্কুলের সামনে ছিল সেই ফিলের ফরিশপুর নিচে, কালাপানি নিচে, বিভিন্ন জায়গায় ফিলেগুলো বিক্রি করে দিচ্ছি। এর জন্য প্রতিবাদ করছি। যে বর্তমানে কালো করে একটা ইয়ে আছে আপনার কন্ট্রাক্টর শুধু ফান খায় আর 2 মেম্বারই করে, শুধু 2 মেম্বারই করে। এর মারি পেলাম খুঁজেছিলাম, পরে আওয়ামী লীগের এরা আমাকে হুমকি টুমকি দিচ্ছে, এগুলো অনেক ইয়ে করছে গ্রামের মধ্যে, এলাকার মধ্যে। আমাদের কথা বলার কোনো স্কোপ ছিল না। এরপরে আমরা অফিসে কয়েকবার গেছি, এই পর্যন্ত মনে 7-8বার সার্ভে করে গেছে, শুধু 6 দিনই এরা সার্ভে করে যে বললে অফিসে দরখাস্ত দিছি। এরপরে আমরা মিজানুর মিল্টন সাহেবের ইয়ে দিচ্ছি, তার উপদেষ্টা মহোদয়ের ইয়ে দিচ্ছি, কিন্তু তারপর কোনো কাজ হয়নি। আজ নিয়ে কাল নিয়ে পরশু এইভাবে শুধু ঘুরে দিচ্ছি, এরপর কোনো পাত্তা দিচ্ছে না। তো এই বিলেট দিয়ে আমরা কি করবো? আমাদের এলাকাতে কোনো বিলেট না, যেখানে উপদেষ্টা মহোদয়ের মিজানুর মিল্টন সাহেবের এলাকায় বিলেট নাই, বাড়িতে খুঁটি নেই, সেখানে আমরা কি করবো? আমরা অবহেলিত। আমাদের 1 নম্বর ওয়ার্ড একদম আমরা অবহেলিত। অত্র এলাকাতে কোনো বিদ্যুতের বিলেট নাই, খুঁটি নেই বাড়িতে। এখন আপনাদের জনাব মিজানুর মিল্টন মুনির এবং সোহেল কবির ভাইয়ের সুদৃষ্টি কামনা করছি। আসসালামু আলাইকুম। আচ্ছা ভাই, আমরা তো অনেকক্ষণ সময় নিলাম, আমরা বেশি সময় নিতে পারবো না, কারণ আমাদের আরো কয়েকটা সরকারি প্রোগ্রামই আছে। হ্যাঁ, বিশেষ এলজিডির কিছু কাজ আছে, এগুলো আমরা বুঝে নিব। তো বলছেন আপনারা, আমরা অবারিত ভাবে আজকে বলছি কোনো ফর্মালিটিস নেই, যার যত দুঃখ আছে ক্ষোভ আছে ঝেড়ে ফেলেন। আর যেহেতু সঙ্গত কারণে 5 জন কন্ট্রাক্টর একজন হাজির করতে পারছি, ওর উপরে ক্ষোভটা হয়েছে, বুঝে হয়েছে না বুঝে হয়েছে কোনো অসুবিধা নাই, আমরা হ্যাঁ। এখন আর আমরা সময় নষ্ট করবো না, আমাদের এখন মিজানুর রহমান মিল্টন ভাই কথা বলবেন, এরপরে আমাদের এক্সচেঞ্জ সাহেব কথা বলবেন। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। আমি সর্বপ্রথম রেফারেন্সের কথা বলছি। উপদেষ্টা মহোদয়ের বাড়ির সামনে, মিজানুর বাড়ির সামনে পিলার যায় না, আমরা কিন্তু জনগণের কথা নেই, কিন্তু আমাদের স্পেশাল পুলিশ থাকতে হবে এমন কোনো কথা না। হ্যাঁ, এই জিনিসটা ভাবে রাখবেন আপনারা। আমি কখনো স্মরণকৃতি করি না। হ্যাঁ, আমি স্পেশাল 2-4টা রিকোয়েস্ট করেছি, স্পেশালি কয়েকটা মাদ্রাসার জন্য, বক্তব্যের জন্য, ছাত্রছাত্রী পড়তে পারে না, এই জন্য আমি স্পেশাল রিকোয়েস্ট করেছি মুন্না সাহেবের কাছে। যতটুকু আমি মুন্না সাহেবকে চিনি জানি, আমি মনে করি আমি একটা কোম্পানির মালিক। হ্যাঁ, আমার অগোচরে যারা মাঠে আছে ওরা কি করে না করে সবসময় আমি আনতে পারি না, কিন্তু আপনারা আজকে ওনাকে উপস্থাপন করছেন যে এই ধরনের হচ্ছে। নিশ্চয় 19 আমরা সবাই এটা অবশ্যই আমরা ইনভেস্টিগেট করবো, আমরা ইনভেস্টিগেট করবো। বেশি আমরা কেউ এখানে এই মজলিসে কোনো ধরনের কঠিন ভাষা ব্যক্ত করে সংযত ভাবে আমরা আমাদের কমপ্লেন গুলো উপস্থাপন করবো। এবং আপনারা করেছেন এগুলো এখানে অলরেডি লিপিবদ্ধ হয়েছেন। দেখেন, আমি 5 আগস্ট পরে আমি যখন সন্ধ্যা আসলাম, আমার বাড়িতে 8-10 জন বিদ্যুতের লোকজন গিয়েছিলেন। আমি ওদের সাথে কথা বলছিলাম, আমি মনু সাহেব ছিলেন, আমাদের সালিম নোমানের নেতৃত্বে একটা গ্রুপ আমাকে গিয়েছিলেন। সেখানে আমি সর্বপ্রথম ওনাকে আমি সেলিব্রেট জানাচ্ছি, ওরা যে এটা আগ্রহ নিয়ে এসেছেন, কাজ করার উদ্দেশ্য নিয়ে এখানে এসেছেন। আমি বিস্তারিত আলাপ পরে ওরা আমাকে অবহিত করেছেন এই কাজগুলো হচ্ছে, এই কাজগুলো নয়, আমাদের এই পিলারের প্রয়োজন। বিভিন্ন দিক থেকে আমি এগুলো কেউ করে আমি তারপরে আমি পিডিবি চেয়ারম্যানের সাথে সরাসরি আলোচনা করেছি। আমি ওনার থেকে তার নাম হিসেবে একটা অ্যামাউন্ট দিয়েছি যে আপনাদের কতটুকু পিলারের প্রয়োজন আছে। আমাকে 1 কোটি টাকা দিতে পারেননি, তারা বলছে আমরা সার্ভে করবো, তারপর আমাকে একটা অ্যাপ্রক্সিমেশন দিয়েছে, দেখা গেছে তাই না, আমাকে 24-25 হাজারের মতো বলেছিলাম। আমি মাননীয় চেয়ারম্যানকে বলেছি, উনি বললেন ঠিক আছে আপনি একটা কাজ করুন, আমাকে টোটাল ভিউটা দেন, আপনার এক্সিএল হোক, আপনার ইঞ্জিনিয়ারের মাধ্যমে জিনিসটা দেন, আমি একবারে এই করে আমি ওনাকে রিকোয়েস্ট করেছি যে
যেহেতু এই তত্ত্বাবধায়ক সরকারি যে ইন্টারিম গভর্নমেন্টের আমলে আমাদের মাননীয় উপদেষ্টা সম্পর্কে কৃষি সন্তান উনি এই মন্ত্রণালয়ে থাকতে থাকতে আমি একটা জিনিস আপনাদের আশ্বস্ত করতে চাই, আমি কিন্তু কন্টিনিউসলি লেগে আছি এটা পিছনে যে আজ হয়তো আজ থেকে 2-4 বছর লাগবে শেষ করতে, বাট আমি চাচ্ছি আমাদের এই পিলারগুলো তারগুলো যে সংযোগের যে ইকুইপমেন্ট গুলো আছে যেন এটা বরাদ্দ হয়ে যায়, এটার জন্য আমি কাজ করছি। এখানে এক্সচেঞ্জ সাহেব আছেন আমাদের কন্ট্রাক্টর সহযোগিতা নিয়ে, এবং মাঠে আমি আজকে উদ্দেশ্যে বলছি আপনি আজ এখন থেকে আপনি আপনার মাঠে সার্ভে করে টোটাল নাম্বার অফ ফুল আপনার প্রয়োজন, আপনি এটা নিয়ে মাঠে কাজ করবেন, আপনার কি আছে হেল্পিং হ্যান্ড তাদের নিয়ে কাজ করাবেন। কন্ট্রাক্টর বেলা আসবে আলাদা, এখন আমাদের টোটাল ফুড অ্যাকচুয়ালি সমস্যা আছে। মনে যে কথা বলেছে আসলে আমাদের সমস্যা আছে। আমি মাঝখানে আরেকটা রিকোয়েস্ট করছিলাম, এটা কোনো ব্যক্তিগত রিকোয়েস্ট নেওয়া, আসলে আমি দেখি এমন জায়গায় যেমন আমাদের অনেক ভাইরা বলছেন আমাদের অনেক জায়গায় বিদ্যুৎ ইয়া নাই, অনেক জায়গায় গেছে এমন ভাবে মানে ঘন কোনো বিয়ে করে লাগিয়েছে, এটি কিন্তু অপচয় আননেসারি এদিকে দেওয়া হচ্ছে। এগুলো সুন্দর ডিস্ট্রিবিউশন আমাদের অবশ্যই প্রয়োজন। সেই জন্য মাঠে আমাদের একটা তদন্ত টিম থাকতে হবে। আর আমাদের কন্ট্রাক্টের সাথে আমি বলবো আপনারা, আমরা জানি হয়তো আপনি কিছু করেননি, কিন্তু আপনার আন্ডার যারা কাজ করেন তারা অনিয়ম করতে পারে। আজকে বলতেছি আজকে যে সমাবেশে আপনাদের যে বক্তব্যটা খুবটা এসে পড়তে গেলেন, আপনি অবশ্যই আপনি অবশ্যই এটা খোঁজ নেবেন, কথা বলবেন, আপনি এটা সমাজের সুন্দর একটা সন্তোষমূলক একটা উত্তর আপনি উপস্থাপন করবেন, যে কিছু বিনিয়োগ আপনি এটা দেবেন, এটা আপনাকে আসেন। এবার আজকে কবি সোহেল এই হিয়ারিংটা যে আয়োজন করে তাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি তাকে বলছি যে আমি আসতেছি যে আমরা একটা বিদ্যুৎকে নিয়ে করি, কারণ বিদ্যুৎটা আমি কেন কারণে একটা করে দিচ্ছি, শুধু আমরা বিদ্যুৎ আগুন জ্বলার জন্য করতেছি না। দেখেন সন্দ্বীপের যে সুন্দর অগ্রযাত্রা শুরু হয়েছে, যে আমাদের মাননীয় উপদেষ্টা যে ফেরি যে স্বপ্ন আমাদের দেখিয়েছে বাস্তবে যারা রূপ দিচ্ছেন, সেটার ফলে সন্দ্বীপে যে ধরনের যে অবকাঠামোগুলো সন্দ্বীপে মনে করেন যেভাবে যে স্বয়ংসম্পূর্ণ হচ্ছে, আমাদের যে বিনিয়োগ বাড়ছে, আমাদের যেভাবে বিদ্যুতের প্রয়োজন হবে, দেখেন বিদ্যুৎটা আরো কারো প্রয়োজন। বিদ্যুৎটা মনে করেন আমাদের গ্রাম অঞ্চলে অনেকে বিধবা, অনেকে 2-4টি সন্তান যে বাপ মারা গেছে, এবং ওই মহিলাটা কিছু করে খেতে পাচ্ছেন না। তার ঘরে যদি যন্ত্রচালিত একটা মেশিন থাকে বিদ্যুৎ কানেক্টেড, সেটা কাজ করে খেতে পারবে। বিদ্যুৎটা অতীব জরুরি, সেই জন্য আমি মনে করেছি যে বিদ্যুৎটা প্রত্যেকটা ঘরে ঘরে লাগবে। হয়তো যেখানে মুসলিম আগে আমাকে লাস্ট টাইম বিদ্যুৎ থেকে বলেছেন, মুন্না সাহেব বলেছেন, এক্সচেঞ্জ সাহেব বলেছেন, ওরা আগে যে এক্সচেঞ্জ সাহেব বলেছেন, যে বলছে আমরা যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট জায়গায় এটা আমাদের দেশ আছে, আমরা খেলতে পারি। তারপরে ধৈর্য ধরবেন, যেখানে আমাদের খুবই খুবই জরুরি জায়গাগুলো, সেখানে প্রথম সরবরাহটা আসবে, সেখানে আপনারা পাবেন অবশ্যই। আজ থেকে আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, আর কোনো অনিয়ম হবেন না। কন্ট্রাক্টর বাকি চাকরির কন্ট্রাক্টর হাজির করা যায়নি, হয়তো নিশ্চয়ই তাদের মধ্যে কোনো ধরনের সমস্যা আছে, তারা এগুলো ফেস করতে চাননি বলে আসেন না, এটা নিয়েও আমরা অ্যাকশনে যাব। এই ধরনের হবে না। কামরুল যে কথা বলেছেন, আসলে 5ই আগস্টের পরে আমরা আর দুর্নীতি সন্ত্রাস এই বাংলাদেশে দেখতে চাই না। স্পেশালি আমাদের জন্মভূমি মাতৃভূমি বা সন্দ্বীপে আমরা চাই সন্দ্বীপটা সত্যিকার একটা সুন্দর অন্যায়মুক্ত সঞ্চয়সূত্র, এবং এরা এই একটা মানে কি বলবো, এটা ধর্মীয় এরা সন্দ্বীপ হোক, যেখানে আমরা সবকিছু সুন্দরভাবে পেতে পারি। আমরা কোনো দুর্নীতি থেকে আমরা মুক্ত থাকবো, এটাই আমি বললাম। জিরো টলারেন্স, দুর্নীতি জিরো টলারেন্স, এটা আমি আমার পক্ষ থেকে বললাম। আমি কোনো সরকারি প্রতিনিধি না, আমি সন্দ্বীপ সন্তান হিসেবে আমি আমার নিজের অর্থ শ্রম দিয়ে আমি আমার কাজগুলো করছি, সময় দিচ্ছি। সাথে সাথে সামাজিক কাজের সাথে আমি নিত্য বিদ্যুতে চাকরি আমি করি না, ভবিষ্যতের বিদ্যুৎ চাকরি করেন না। এটা আমাদের নিজস্ব ইয়ে থেকে আমরা এসেছি, আপনাদের ইয়ে বসে আছি, আপনাদের ইয়ে এটা শুনানি করতেছি, আপনাদের বক্তব্য শুনেছি, আপনাদের কমপ্লেন শুনেছি। কিন্তু কিছু কমপ্লেন যখন আপনারা করবেন, একটু ঘটনামূলক ভাবে একটু বিনয়ের সাথে করেন, তাহলে মনে হয় যেগুলো আরো সুন্দরভাবে সমাধান করা যায়। একজন একজনকে অ্যাটাক করে, একজন একজন আক্রমণ করে, একজন হ্যাঁ বলে কোনো সমাধান করা যায় না ভাই। সুতরাং আমি উপদেষ্টা এলাকার লোক আমার বেশি, এটা কোনো ব্যাপার না, এটা কোনো মাথায় নেবেন না আপনি।
মিল্টন সাহেবের এলাকার লোক এরকম কিন্তু মাথায় নেবেন না। আপনার যেখানে প্রয়োজন সেখানে তারা দিতে বাধ্য, যেখানে ইমার্জেন্সি, যেখানে খুবই বিপদ পাবেন সেখানে অবশ্যই আপনারা অবশ্যই পাবেন। আমি আর কথা বাড়ালাম না, আপনাদের বিদ্যুৎ সংকট অচিরে নিশ্চয় হবে ইনশাল্লাহ, এটা আমরা আশ্বস্ত করতে পারি আপনার কাছে। এবং আমাদের অ্যাকচুয়াল থেকে আমরা বিস্তারিত শুনবো উনি কি ধরনের লেআউট গুলো দেন, ওনার যে কাজের ইয়েগুলো উনি কিভাবে এখানে নির্দেশনা দেবেন আমরা শুনবো এবং আমরা জানবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাইকে। আমি মোহাম্মদ তানভীর হায়দার, নির্বাহী প্রকৌশলী, বাংলাদেশ বিদ্যুৎ বোর্ড। আমি জানুয়ারি 15 তারিখ এখানে জয়েন করি। এর আগে বিভিন্ন জায়গায় চাকরি করেছি। বেসিক্যালি আমি সন্দীপে হলো 2004 সালে আমি সন্দীপ থেকে যখন চলে যাই, আর 21 বছর পরেই আমাকে এখানে আসে। আর চাকরি যেহেতু আপনারা সত্যতা বিভিন্ন কথা বলেছেন, বিভিন্ন কারণে আমাদের তো দূরে চাকরি করা লাগছে। যাক, এখন এটা পিডি চেয়ারম্যান মহোদয় সরাসরি এখানে পোস্টিং দিয়েছেন। তিনি বলবেন যে তুমি একটু দেখো এখানে সমস্যাগুলো। আমি স্যারকে বলছি যে স্যার আমি তো জানি সমস্যা কিছু হচ্ছে, কারণ 18 সালে যখন এখানে বিদ্যুৎটা আসলো, এটা আসলে অনেকটা সন্দীপের জন্য মিরাকল ছিল। 2010 সালে আমরা ভাবছিলাম যে হয়তো সন্দীপ একদিন বিলীন হয়ে যাবে, যেভাবে নদী ভাঙছিল। 15 সালে নদীটা ফেরত গেল, এরপর বিদ্যুৎ যখন আসলো, তো শুরু থেকে এই সমস্যাটা ছিল। আমি নিজেও ফেস করছি। আপনাদের যে সমস্যাগুলো এখানে বলছেন আমি সামারি করলাম। প্রধান সমস্যা হচ্ছে খুঁটি। আপনাদের একটা জায়গায় সবাই ঠেকে গেছেন যে আমরা খুঁটি পাচ্ছি না, এবং সবাই যে না পাওয়ার একটা বেদনা, এটা কিন্তু আমি মাঝে মধ্যে মুন্না সাহেবের সাথে আলাপ করছি। দেখা গেছে অনেক সময় একটা সামাজিক দায়বদ্ধতা এসে গেছে যে আমার বাড়িতে বিদ্যুৎ নেই বা খুঁটি নেই, এটা হীনমন্যতা ভুগতেছেন। এই জায়গাটা আমি ফিল করি, কারণ আমি এখানকার মানুষ। আর আমার নিজেরও যেখানে আমার মানে বাসস্থান, সেখানে আমাদের বিদ্যুৎ পেতে প্রায় 1.5 বছর লাগছে। আমি 2018 নভেম্বরে তদবির শুরু করলাম, 2019 গেল, 2019 ডিসেম্বরে আমার বাড়িতে পোল ঢুকলো। স্পষ্ট আমার মনে আছে, শামসুল স্যার বললো বিজেপি, তখন আমি এক্সেল না, আমি তখন এসডি, বললো যে ওরা বাড়িতে পোল ঢুকে নাই, কারো পোল করা দরকার নেই, থাক লাগবে না। একটা হয়েছে। এরপরে 2020 সালের জুন মাসে 28 তারিখ আমার এখনো মনে আছে দিনটার কথা, ওই দিনই মেইন লাইনটা চার্জ হয়েছে। তো এটা যে একটু, এটা আমি কারো দোষ দিব না, এটা হচ্ছে কি পোল আসি গেছে, সবাই চাচ্ছে সবার বাড়িতে আগে যাক। এখন আমাকে তো কাজটা ইনস্টল করতে হবে। আর বিদ্যুতে যারা কাজ করে এই এক্সপার্ট, এই সংখ্যাটা সারা বাংলাদেশে সীমিত, কারণ সবাই এই লাইনগুলোতে কাজ করতে পারে না। এটা একটা বিষয়। আর আমাদের জনপ্রতিনিধি মহোদয় নিয়ে একটা কথা বলেছিলেন যে আমাকে ইন্ডিকেট করেছেন যে কি পরিমাণ পোলের চাহিদা। অলরেডি একটা রিপোর্ট হয়ে গেছে, ওনারা একটা রিপোর্ট দিয়েছেন। আমি সেই রিপোর্টের সাথে একমত। আবার আমার নিজের কিছু ব্যক্তিগত কোয়ারিজ আছে, কারণ আমি বয়স আমার প্রায় 38, কিন্তু আমি গত 35 বছর সন্দীপে এত ভ্রমণ করি নাই। গত 2 মাসে আমি সন্দীপে যে ভ্রমণ করেছি। সন্দীপে যেটা হচ্ছে নগরায়নটা হচ্ছে দ্রুত, এবং লোড সেন্টারটা বারবার শিফট করে যাচ্ছে। যেমন গুপ্তচরের কাছে যখন ফেরি হবে, এখানে লোড সেন্টারটা শিফট হয়ে যাবে, ওখানে কিছু কোল্ড স্টোরেজ হবে, কিছু গুদাম হবে, আরেকটা নতুন লোড আসবে, যেটা আমার ধারণা পেট্রোল পাম্প সন্দীপে। এভাবে লোড সেন্টারটা শিফট হয়ে যাচ্ছে। মাঝখানে আমাকে স্বর্ণদ্বীপে যাওয়া লাগলো, ওনারা সন্দীপ থেকে বিদ্যুৎ দিতে চাচ্ছে। আমি ওখানে 2 দিন থাকলাম, পুরো দিকটা আমাকে ওরা দেখালো। যদি কোনো গেল ওইদিকে কানেক্টিভিটি হয়ে যায় আমাদের সাথে, তখন সন্দীপের উত্তর পশ্চিম সাইডে আরেকটা লোড সেন্টার শিফট হয়ে যাবে। অর্থাৎ কোলের যে চাহিদা, এটা কখনো আমরা কোনো পয়েন্টে ফিক্স করতে পারবো, এটা বারবারই বাড়বে। এখন আমার কথা হচ্ছে যে দরখাস্তগুলো আগে পড়েছে বা এই একটা গণশুনানি হয়েছিল, এটা আমিও জানছি, যদিও তখন সিলেটে ওই সমস্যাগুলো দরখাস্তগুলো পড়েছে। আমরা চেষ্টা করব সামনে একটা আমরা পোল বরাদ্দ পেলে এই কাজগুলো অগ্রাধিকার ভিত্তিতে করার জন্য। কিছু খামার আছে, ওনারাও আসছিল। আমিও বুঝতেছি যে সরাসরি যদি আমি বিদ্যুৎ বিক্রি করে টাকা নাও পাই, বিদ্যুতের মাধ্যমে যদি শিল্পায়ন হয়, ইনডাইরেক্টলি কিন্তু গভর্নমেন্ট ভ্যাট এবং ট্যাক্স পাবে। সো অর্থনৈতিক ভাষায় লস বলে কিছু নাই। এখন আমাদের যেটা দায়িত্ব, মানে কর্তৃপক্ষ হচ্ছে, আমরা উচ্চতর কর্তৃপক্ষকে বোঝাতে হবে যে আমাদের ফলের চাহিদা 20,000-এর বেশি, এবং ক্ষেত্রে বিশেষে এটা 30,000 ছুঁয়ে যেতে পারে। এই জিনিসটা মেইনলি বুঝাইতে হবে। আমি কমিশন ভাই দৃষ্টি আকর্ষণ করবো যে আমার উপদেষ্টা মহোদয় দৃষ্টি আকর্ষণ করবো, এখানে পোলের প্রচুর চাহিদা, এই পোল আমাদের জনগণকে দিতে হবে। কারণ যেহেতু আমি প্রায় 60% মানুষকে বিদ্যুৎ করে ফেলতে পারছি, বাকি 40%কে আমি ডিক্লেয়ার করে রাখতে পারবো না, আমাকে দিতেই হবে এট এনি কস্ট। এই জিনিসটা উনি উপস্থাপন করবেন। আর আমরা অলরেডি একটা এপিপি করেছি, এখানে 3,000 পোলের চাহিদা আমরা দিয়েছি। আর আগামী জুনে আরেকটা এপিপি করবো পুরো 1 অর্থ বছরের জন্য।
এর মধ্যে আমি নিজে ব্যক্তিগতভাবে পিডির কাছে চলে গেছি গত রোববার, যে স্যার আমাকে কিছু পোলাপি ধার দেন। এত মানুষ আমার কাছে আসে, আমি নিজে মানে গিলটি ফিল করি, একটা অপরাধ বোধ করি, কারণ আমার কর্মজীবনে এই পরিস্থিতি আমি ফেস করিনি। আমি গ্রাহকের পরিস্থিতি শুনছি, গ্রাহকের ওভার বিলিং আছে, গ্রাহকের 2 ঘন্টায় বিদ্যুৎ ছিল না, তিনি একটা সংযোগ নিতে আসছেন, তিনি পান নাই, তিনি হয়রানির শিকার হয়েছেন, এই ধরনের শিকার হয়েছে। যে পুরো জিনিসটা আমার জন্য সম্পূর্ণরূপে নতুন। ইভেন মানে খুব দুঃখ বিষয়, আমার পাশের বাড়ি, সেখানে আমি পল্টু খেতে পারি, কামড় কিনতে ছিল পাশের বাড়িটা, এটা কিন্তু আমাকে কিন্তু আমি খুব ফেস করি, আমি বুঝতে পারতেছি, কিন্তু আমার আসলে লিমিটেশন, আমার লিমিটেশন, কিন্তু আমার সংস্থা চেষ্টা করতেছে। আর আমাদের পিডিবি চেয়ারম্যান মহোদয় এখানকার চিফ ইঞ্জিনিয়ার ছিলেন 2 বছর, তিনি এর মধ্যে একবার সন্দীপে এসেছেন, তো তিনি এই সমস্যা সম্পর্কে জানেন এবং তিনি খুব আন্তরিকভাবে চেষ্টা করতেছেন। আমার সাথে কথা হচ্ছে, আমার আপনাদের প্রতি আমার যেটা অনুরোধ থাকবে, আপনারা ধৈর্য ধরেন, আপনারা পাবেন। আর আপনাদের জন্য সৌভাগ্য যে আমাদের উপদেষ্টা মহোদয় যেহেতু সন্দীপেরই কৃতি সন্তান, তিনি যথেষ্ট পরিমাণ আন্তরিক, তিনি চেষ্টা করছেন, আমরা পাবো। আর অভিযোগের ক্ষেত্রে আমি বলি, জনাব মাইনুদ্দিন সাহেব উনি আছেন নাকি, আমার সাথে দেখা করছিল, আমি কিন্তু আপনাকে বলেছিলাম যে পৌরসভায় আমরা বসাবো, যে কোনো অভিযোগ থাকলে আপনি বলবেন। আপনার সাথে আমার প্রথম দেখা হয়েছিল। হ্যাঁ, আমি অলরেডি এখনো একটা জাল আমি পাচ্ছি, আজকে 7 দিন ধরে আমি চেষ্টা করতেছি যে সে টাকা দিবে, আমি হাতে নাতে তাকে ধরবো। এখন যারা লেনদেন করে আমাদের ভিতরে স্থানীয় কিছু লোকজন এখানে আছে, আমি ধরতে পারতেছি না কোনোভাবে। আমাকে বললো যে খুব চালাক, মনে হয় টের পেয়ে গেছে। আমি জাল পাচ্ছি যেটা আমি হাতে নাতে ধরবো। আর হাসমতের বিষয়টা আমি বলি, হাসমত হচ্ছে একটা মানে সিলভার আলো, ওকে অলরেডি আমি বলে দিচ্ছি যে সন্দীপে না ঢুকতে। আর এখন আমাদের পৌরসভায় কাজ চলে, যতটুকু পারি আমরা পৌরসভায় কিন্তু তৈরি করে দিব, বা বাকিটুকু আল্লাহ ভরসা, আমাদের বরাদ্দ আসলে আমরা করবো। আর অভিযোগের বিষয়ে আমি বারবার বলি, আমাকে বলেন এবং স্পষ্ট প্রমাণ সহ এটা মানে ধরে নিতে হবে। এবং এমনি একটা ভালো অভিযোগ করলে এটা আসলে প্রস্তুত করা যায়, একজন লোক টাকা নিচ্ছে, এটা ভিডিও চিত্র বা ছবি বা কল রেকর্ড, তখন আমরা তাকে স্পেশালি ধরতে পারি। আমার কাছে এক ভদ্রলোক আসলে তদবির করতে, তা আমি বললাম ঠিক আছে, উনি পোল পাইছে, পোল পাওয়ার উনি আমাকে বলতেছে তো কিছু মনে করবেন না, কিছু খরচ দিচ্ছি, তাহলে আপনি আমার কাছে আসার কি দরকার ছিল, আপনি খরচ দিয়ে পারে ফেলবেন। তো এই জাতীয় সমস্যাগুলো আমি কিভাবে হ্যান্ডেল করবো। আরেক ভদ্রলোক পৌরসভায় পোল বসাইছে, বিজ্ঞান আমাকে ধন্যবাদ দিল, দিয়ে বললো যে আমি চা পানি কিছু টাকা দিয়ে দিচ্ছি, এখন তাহলে আমার কাছে আসার কি দরকার ছিল। এই বিষয়গুলো আমাকেও খুব মর্মাহত করে। তো আরেকটা জিনিস, এক ভদ্রলোক বলেছেন যে মিটারের যে রিডিং, আমরা আসলে আর পোস্টপেড মিটার থাকবো না, আমরা প্রিপেড মিটারের যুগে চলে যাচ্ছি। পোস্টপেড মিটারে যাদের সমস্যা থাকে তারা স্পেশাল অফিসে আসবেন, ওভারবিলিং থাকলে আমরা 0 ইউনিট করে এগুলো সমন্বয় করে দিব। আর আমি মিটারদেরকে ব্যক্তিগতভাবে বলতেছি যে আপনারা এটা ফিক্স করেন। আর সন্ধ্যে বিষয়ে আমি আবার বলতেছি, লোড সেন্টার কিন্তু বারবার চেঞ্জ হবে। এই লোড সেন্টার চেঞ্জ হওয়ার সাথে সাথে আমার চাহিদাটা চেঞ্জ হয়ে যাবে, আমার মোটিভ চেঞ্জ হয়ে যাবে। আর পৌরসভার প্রশাসনের বিষয়ে আমি আগেও বলেছি যে এগুলো ডিপোজিটের মাধ্যমে করতে হয়। সামনে আমাদের 2টা কাজ হবে, এই দুর্গছড়া সড়কটা সম্প্রসারণ হবে বাজার এরিয়াগুলোতে। অলরেডি আমরা সার্ভে করে ফেলেছি, রোডস এন্ড হাইওয়ে এক্সেল মহোদয়ের সাথে কথা হয়েছে, ওনাকে আমি বলে দিয়েছি যে ডিপোজিটের মাধ্যমে কাজ করতে হবে। আমরা চিঠি দিয়ে দিব, ওনারা ডিপোজিট করবেন এবং কন্ট্রাক্টর সাহেব পোলগুলোয় সরাবেন, এনজিডিও সেম কাজটা করবে আলিমের বাজার টু নাজিয়ার এই সড়কটাতে। এগুলো হচ্ছে আপডেট। আর আমাদের 3000 যে পুরো ব্যাপারটা প্রস্তাবনা আমরা চেয়ারম্যান মহোদয়ের কাছে দিয়েছি, কিছু দাপ্তরিক বিষয় আছে, উনি কনসিডারেশন করার পরে একটা সিদ্ধান্ত আসবে। কিন্তু উনি আসেন, উনি চেষ্টা করবেন। তো ধন্যবাদ সবাইকে, আপনারা অনেক ধৈর্য ধরে আমার বক্তব্য শুনেছেন। আচ্ছা, আমি এসএম সাহেবকে 2টা বিষয় একটু শেয়ার করবো। সেটা হচ্ছে আপনার যদি বলতে পারেন আর কি, বর্তমানে আপনার কাছে পেন্ডিং কতগুলো দরখাস্ত আছে পুলের জন্য বা কানেকশনের জন্য? আমার কাছে 1000+ দরখাস্ত আছে আগের এক্সেন সাহেবের, ওগুলো আমি আলাদা করে ফেলেছি। কারণ আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি অন্তত যতটুকু পারি ন্যায় বিচার করবো, যে আগে যারা দরখাস্ত দিচ্ছে তাদেরকে আমি আগে দিব। আর আমার সময় যে দরখাস্তগুলো করতেছে এগুলো আমি আলাদা করেছি। সবই মিলাই 1700 মতো দরখাস্ত হবে এবং এগুলার পৌর সংখ্যা হবে 8000-এর উপরে। আচ্ছা, আরেকটা বিষয়, আমি কয়েকজন থেকে ফেসবুকে কমপ্লেনটা পাইছি আর কি, হয়তো কমপ্লেন না, এটা হচ্ছে ওনারা হয়তো নাও বুঝতে পারে, এটা আপনি ভালো জানবেন। মিটারের ডিমান্ড চার্জ বা এরকম কিছু একটা বলতে যাচ্ছে, এটার বিষয়টা একটু ক্লিয়ার করেন। এরকম কমপ্লেন আমি অনেকগুলো পেয়েছি, প্রথম রোজার দিনে পেয়েছি। আমাদের সন্দ্বীপের যেটা মেইন সমস্যা, অনেকগুলো বাড়িতে মানুষ থাকে না, সিলেট স্টাইল, ওখানে কিন্তু লন্ডন থাকে, বাড়ি তালা থাকে, অনেক সময় কেয়ারটেকার থাকে। অনেকে দেখা গেছে মিটার 6 মাস রিচার্জ করে না। এখন এরপর উনি যখন রিচার্জ করতে আসলে একসাথে 6 মাসের ডিমান্ড চার্জ
আর মিটারটা যদি সরকারি হয়ে থাকে তাহলে মিটার ভাড়া 40 টাকা করে কেটে ফেলছে। দেখা গেছে উনি 1000 টাকা রিচার্জ করছে, ওরা 980 টাকায় নেয়, ওনাকে 20 টাকা মাত্র এনার্জি চার্জ দেওয়া হচ্ছে। উনি খুব মানে মেজাজ গরম করে আমাকে ফোন করছে, দেখা গেছে ওনাকে ঠান্ডা মাথায় বোঝানো লাগছে। ঠিক আছে, এটা জি। আরেকটা বিষয় হচ্ছে আপনি যে সিরিয়ালের কথা বললেন, হ্যাঁ 1000 দরখাস্তের মতো আছে, এই সিরিয়ালটা ব্রেক হবে না বা আপনার অফিস দুর্নীতি করবে না বা মানুষের মনে অসন্তোষ হবে না, এই যে দিয়েও আপনি কি পদ্ধতি কোন পদক্ষেপ নিতে পারবেন কিনা, বা জনগণকে যারা অনেকেই উইলিংলি প্রস্তাব দিচ্ছে যে বিনা পয়সায় কাজ করবো আমরা, আমাদেরকে সম্পৃক্ত করেন, এই যে যদি কিছু করা যায় আপনি একটু ওদেরকে আশ্বস্ত করেন যে সিরিয়ালটা ব্রেক হবে না। ক্ষেত্র বিশেষে ভাই আমরা বাঙালি মানুষ, দুই একটা হবে, এটা আমি বলে দিচ্ছি। যেমন হাই অফিসিয়াল একটা ফোন করছে বা ইমার্জেন্সি একটা কাজ, হাসপাতালে দিতে হবে, মসজিদে দিতে হবে, এগুলা বাদে আপনি সিরিয়ালটা ঠিক রাখবেন এবং এই সিরিয়াল ঠিক রাখার এমন পদ্ধতি গ্রহণ করবেন যেন জনগণ বুঝতে পারে, ভুল বুঝে না হয় যে না উনি সিরিয়ালটা ঠিক রাখছে। এই ব্যাপারে শুধু আপনি একটু বলেন, এরপর আমাদের কথা আমরা শেষ করব। না, আমরা সিরিয়াল ওয়াইজ অলরেডি আমি পৌরসভায় যে দরখাস্তগুলো দিয়েছি সবগুলো আগের দরখাস্ত, ওনারা যারা আসছেন রিসিভ কপি নিয়ে আসছেন, আমি রেফার করে দিয়েছি। এবং যতটুকু জানি আমি পৌরসভায় 70% কাজ হয়েছে, বাকিটুকু চলমান আছে, হবে। আর দরখাস্তগুলো সিরিয়াল তো আমার কাছে করাই আছে, আমার তো এখানে স্পষ্ট সিরিয়াল নাম্বার আছে। আমি যদি 200 জন করার একজনকে দিয়ে দিই, তো তিনি তো বলবেন আমার কাজটা হয়েছে, তো আরো কিন্তু প্রমাণ আমার কাছে আবার নিয়ে আসতে পারবেন যে দেখেন আপনি 200 জনকে ওভারলুক করে আমার ওনার কাজটা করলেন, আমার কাজটা করলেন না। তো আশা করি এটা হবে না। তবে কোন আসুক সবাই একটু ধৈর্য ধরতে হবে, যেহেতু আমাদের ভাইদের। আমি এখন যেটা বলতে যাচ্ছি, আমরা আবারও রিপিট করতেছি, আমি তারপরে মিল্টন ভূঁইয়া, আমরা ব্যক্তিগত উদ্যোগে এই প্রোগ্রামটা করছি। এখানে আমাদের ভুলভ্রান্তি থাকতে পারে, সিস্টেমেটিক অনেক কিছু হয়নি, এই জন্য আপনারা ওইভাবে কিছু মাইন্ড করবেন না। আর আমরা চেষ্টা করব সর্বোচ্চ, কিন্তু ওই ধরনের প্রতিশ্রুতি হ্যাঁ আগামী মাসে সফল চলে আসবে কিছু আশা করবেন না, কারণ এগুলো সরকারি প্রসেসিং এর ব্যাপার আছে। আপনারা আসছেন কষ্ট করে, ধৈর্য ধরে আমরা শুনছি, আপনারা ধৈর্য ধরছেন, সেই জন্য সকলকে ধন্যবাদ। আমাদের জন্য দোয়া করবেন। ওই যে পিলারগুলি, বাবা পিলারগুলি যে জায়গায় জায়গায় দিচ্ছে, বাবা পিলারগুলি যে রাস্তার পাশে দিচ্ছে, আমাদের একটা ডিস্টেন্স থাকতে হয়। পিলারগুলি ভবিষ্যতে আমাদের রাস্তাঘাট অনেক কিছু নির্ভর করে, তখন তার খুঁটিগুলি উঠানো যাবে না। বর্তমান যে কন্ট্রাক্টররা পিলারের কন্ট্রাক্টারি করতেছে, ওরা যেভাবে সেভাবে কিন্তু পিলারগুলি কাটতেছে, এটার একটা স্কেল থাকতে হয়। হ্যাঁ, আমি স্যারের কাছে একটা অনুরোধ মামার মাধ্যমে করতেছি, আমরা শুধু চোখে দেখলে হবে না, বাস্তব আমাদেরকে কিন্তু সরজমিনে যেতে হবে। তো শুধু মামা তো একা বসে করতে পারবে না, আমাদেরকে হেল্প করতে হবে। সেই